আমরা জানি যে একটি আক্রমণ এমন আক্রমণ হয়েছিল যে গৌতম দেব তখন যে ছুরির আঘাত তার শরীরে পড়েছিল, আজকে গৌতম দেব শারীরিকভাবে যে যন্ত্রণা ভোগ করছেন সেটা হচ্ছে সেই ছুরির আঘাত। আমি সুভাষ চক্রবর্তীকে সাংবাদিক হিসেবে দেখেছি, উনি আমাকে দেখিয়েছেন উনার শরীরে ক্ষত চিহ্ন, উনাকে মার খেতে হয়েছে। আমরা জানি এরকম অনেক কমিউনিস্ট নেতা ছিলেন যাদের কখনো নকশালদের হাতে, কখনো সেই সময়কার কংগ্রেসের গুন্ডাদের হাতে তাকে পালিয়ে বাঁচতে হয়েছে এবং অ্যাকশন স্কোয়াড করে প্রতিরোধ করতে হয়েছে। আজকে এতদিন বাদেও আমরা একটা জায়গাতেও, শুধুমাত্র ছাত্র বা যুব সমাবেশ নয়, কোথাও একটা থানা ভাঙচুর করতেও দেখলাম না। বলবেন ভাঙচুরের রাজনীতিতে বিশ্বাস করেন না, মেনে নিলাম, ভাঙচুর করতে পারলেন না, কিন্তু তৃণমূল কংগ্রেস বাম আমলের শেষের দিকে যেভাবে সবাইকে নিয়ে, আমি কিন্তু বলছি সবাইকে নিয়ে যেভাবে নন্দীগ্রাম করতে পেরেছিল, যেভাবে সিঙ্গুর করতে পেরেছিল, আপনাদের বকটুই দেওয়া হয়েছিল, আপনাদের হাতে সন্দেশখালি তুলে দেওয়া হয়েছিল, আপনাদের হাতে এসএসসির মতো স্ক্যাম তুলে দেওয়া হয়েছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকলে বকটুই, সন্দেশখালি বা এসএসসি স্ক্যামেই সরকারটা ফেলে দিত। আপনারা তো পারলেন না। শুধুমাত্র ইউটিউবে, সামাজিক মাধ্যমে, শুধুমাত্র ব্যান্ডের গান গেয়ে সত্যি কি বিপ্লব হবে? এক নম্বর হবে না, আমি ওই কথাটায় আসছি। আমি আপনাকে জিজ্ঞেস করছি কেন জানেন তো, আপনার চেহারার মধ্যে একটা চেয়ে ব্যাপার আছে, গিভার আছে। সুতরাং আমি আপনাকে জিজ্ঞেস করছি, একটা নতুন প্রজন্মের এরকম সুদর্শন যুবক রাজনীতিতে ফিল্ম স্টার ছাড়া এই একজনকেই পাচ্ছে আপাতত, আরও আছেন। সুতরাং আপনাকেই জিজ্ঞেস করছি, এইভাবে বিপ্লব হবে? এক নম্বর হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তা, মানে এই কথাটা আমাদের তো শুনতে হয়। আমি ওই সুদর্শনগুলো স্কিপ করে গেলাম। হ্যাঁ, এক হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকলে ফাটিয়ে দিতেন, তোমরা পারছো না। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকলে যিনি ধর্ষিতা নন তাকে ধর্ষিতা সাজিয়ে আন্দোলন করতেন, সেইটা আমরা সত্যিই পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকলে শুনেছি জয়প্রকাশ নারায়ণের গাড়ির ওপর নেচেছিলেন, সেই সব আমরা সত্যিই পারবো না। ফলত উনি একটা সেপারেট সাবজেক্ট। আমাদের কথা, আমি আপনার এই সমালোচনাটা গ্রহণ করতে পারি যে সত্যিই তো তোমরা যতটা দরকার ততটা পারছো না, এই তো নাটশেনে আপনি বলতে চাইছেন। আমি এটা গ্রহণ করলাম এবং এটা ওপেনলি করলাম। আমরা চেষ্টা করছি, আরও চেষ্টা করব, যত দূর পারা যায় চেষ্টা করব মানুষের প্রত্যাশা পূরণ করার জন্যে এই যা বিরোধী পরিষদ তৈরি হয়েছে যেখানে। হ্যাভিং সেড দিস, মানে আমি আমাদের লুপ হোলের জায়গাগুলো মেনে নিয়েই আমি বলছি ঋতদা, এইটাও তো খানিকটা যে সিপিএম পারছে না এই কথাটা যারা বলেন তারা একটা জায়গা মিস করে যান। 2007 থেকে 2017-18 অন্তত বামফ্রন্ট সরকারের শেষের দিকটা থেকে পশ্চিমবঙ্গের সিপিআইএমকে যে পরিমাণ রাজনৈতিক, আর্থিক, সব মিলিয়ে সামাজিক আক্রমণের মুখে পড়তে হয়েছে, সেই আক্রমণের মুখে স্বাধীন ভারতে কোনো রাজ্যে কোনো রাজনৈতিক দলকে পড়তে হয়। তোমরা পারছো না কারণ তোমরা অযোগ্য, এইটা বলে ফেলার আগে সিপিআইএমের এক একটি কর্মীকে কী পরিমাণ অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এই আমি ভোটে দাঁড়িয়েছি, আপনি আমার সাথে বারুইপুর চলুন, ভাঙড় চলুন, সোনারপুর চলুন, এই গত বছর পঞ্চায়েত ভোটের পরে যে পরিমাণ অত্যাচার হয়েছে, এবং তারপরে তারা দাঁড়িয়ে হাজার হাজার টাকা খুইয়ে, মাথার ছাদটুকু খুইয়ে, ছোট্ট একটা দোকান ছিল সেইটা খুইয়ে, একটা হয়তো ছোটো কোথাও চাকরি করতেন সেইটা খুইয়ে তারা লাল ঝান্ডার পাশে দাঁড়িয়ে আছেন। আই স্যালুট দোজ কমরেডস। আগে হলে পারত, উনি হলে পারতেন, তোমরা হলে পারছো না বলে তাদের স্পিরিটকে ডিমিন করার স্পর্ধা আমার নেই, আজকেও হচ্ছে। কিন্তু একটা উদাহরণ, আইএসএফকে দেখে শেখা উচিত, পাল্টা মার কাকে। আমি আইএসএফ কেন, আমি আপনাকে আরও কাছের একটা উদাহরণ দিচ্ছি। ডায়মন্ড হারবারে সিপিআইএমের প্রার্থী এই ছেলেটিকে কলেজে 2011-12 সালে কলেজের জিএস প্রফিটচাঁদ কলেজে রেল লাইনে ফেলে রেখে গিয়েছিল তৃণমূল, মারধর করে মরে গেছে ভেবে। এক ভদ্রমহিলা মরে গেছে, একে তো আর মার্ডার করে লাভ নেই, এর ওপর দিয়ে ট্রেন চলে যাবে, এই ভেবে রেল লাইনে ফেলে গিয়েছিল। এক ভদ্রমহিলা উদ্ধার করে নিয়ে আসেন। সেই ছেলে পারত তো সব ছেড়ে ছুড়ে চলে যেতে। সেই ছেলে আজকে 2024-এ সিপিআইএমের প্রার্থী অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। তো এই স্পিরিটকে আমি নেগেট করে দেবো কী করে? এই স্পিরিটকে আমি কিচ্ছু নয় এক ধাক্কায় একটা কলমের খোঁচায় না করে দেবো কী করে? আছে, কিন্তু আনুষঙ্গিক যে পরিমাণ আপনি আমাদের উপর, এই যে আপনি আমার একটা থানা ভাঙচুর বললেন, থানা ভাঙচুর টাংচুর ছেড়ে দিন, একটা থানা ঘেরাও করবো সবাইকে নিয়ে, তার যে গণতান্ত্রিক পরিসর মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়েছেন, আমাকে ছেড়ে দিন। আমরা তো ঠিক আছে, আমরা বিপ্লবী তাহলে আমরা সাগরে শয্যা পেতেছি, আমাদের শিশিরে ভয় নেই, আমাদের দুটো পুলিশ কেসে গন্ডগোল নেই। কিন্তু আপনি বলুন তো, শিলাদিত্য জিজ্ঞাসা করছে যে সারের দাম বাড়ছে কেন, তাকে জেলে ঢোকানোটার কোনো মানে আছে? একটা প্রফেসর একটা কার্টুন ফরওয়ার্ড করেছে, তাকে জেলে ঢোকানোর মানে আছে?
অত বড় গোটার দেশ নড়ে গেল পার্ক স্ট্রিটের ঘটনায়, তারপরে তৃণমূলের এক এমপির সাথে সেট করে মূল অভিযুক্ত পালিয়ে গেল। এই যে একটার পর একটা ঘটনা যেখানে সাধারণ মানুষের উপর আক্রমণ নেমে এসেছে। উই আর লিভিং ইন নাথিং বাট আ পুলিশ স্টেট, যেখানে গোটা অ্যাডমিনিস্ট্রেশনকে তো আপনি ধরেন না, এই যে পুলিশের কর্ডার নিয়ে, পুলিশের বরাভয় নিয়ে এক তৃণমূল নেতা সে মিডিয়ার সামনে প্রকাশ্যে আপনাদের সবার সামনে দাঁড়িয়ে বলছে পুলিশকে বোম মারো। এই জিনিস আমরা পশ্চিমবঙ্গে দেখেছি তো গত 12 বছরে। তাহলে গণতন্ত্রের স্পিয়ারে লেভেল প্লেয়িং ফিল্ড ন্যূনতম থাকতে হবে তো, জমি রাখার জন্য, পা রাখার জন্য। তোমরা পারছো না বলে দেওয়া খুব সহজ। আমি আপনাকে মানে কন্ট্রাডিক্ট করলাম না, আমরা পারছি না অংশটুকু আমি নিলাম, আরও ভালো করতে হবে আমাদের। কিন্তু আমাদের প্রত্যেক দিন যে লড়াইয়ের মধ্যে চলে যেতে হয়, আমি আপনাকে বলছি 11-12 সালের পর, আমি ধরুন খুব সামান্য ছোট্ট অর্থে বলছি, একটার পর একটা কলেজে আমাদের এসএফআই কর্মীরা, তারা ছাত্রী, তারা বিভিন্নভাবে মলেস্টেড হয়েছে। থানায় যাওয়া হয়েছে, থানা থেকে বলে দেওয়া হয়েছে আমাদের গভর্নমেন্টের নির্দেশ আছে, আনঅফিসিয়ালি বলা হয়েছে ফিজিক্যাল অ্যাসল্ট ছাড়া মলেস্টেশন এফআইআর কপিতে লেখা যাবে না। সেই মেয়েকে আমি পরের দিন তার জানের ভয় বাঁচিয়ে আমি এসএফআই করতে নিয়ে আসবো, সে না আসাটাই স্বাভাবিক। সে যদি আসে, তার স্পর্ধাকে সে পারছে না বলে তাকে ছোট করার অধিকার আমার নেই। আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যে বিপুল অংশের লাল ঝান্ডার প্রতি কমিটেড কর্মীরা আছেন, এই কারণে যারা সরকারে আছেন তাদেরকে ওই সব র্যাম্প ফ্যাম্প করে, তারপরেও লোকজন জুটিয়ে অটো চালাচ্ছেন, টোটো চালাচ্ছেন, রিক্সা চালাচ্ছেন, 100 দিনের কাজ করছেন, সবাইকে হুমকি দিয়ে তুলে নিয়ে গিয়েও ওপর থেকে ড্রোন ভিউতে চুলের থেকে টাক বড় হয়ে যায়। কিন্তু আমাদের দশকেও কিন্তু হয়েছে মলেস্টেশন, কি বলছেন, ধর্ষণের মতো অভিযোগ এসেছিল, পার্টি উত্তাল হয়ে গিয়েছিল, পার্টির ছেলেরা থানা ঘেরাও করেছে। যাদবপুরেরই একটি অংশ হয়েছিল বিখ্যাত সেই ঘটনা, এবং পুলিশকে বাধ্য হয়ে গুলি চালাতে হয়েছিল, এমন অবস্থা। কিন্তু এখন কোথায়, আজকেও এখন কোথায় হচ্ছে? আপনি আপনার চ্যানেলেই আনিস খানের ঘটনার পরের আন্দোলন দেখানো হয়েছে, আপনার চ্যানেলেই পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলন বা ভাঙড় বলুন, বা বিভিন্ন জায়গার চাকরি প্রার্থীদের পক্ষে দাঁড়িয়ে আন্দোলন আপনার চ্যানেলেই বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে। ফলত এমন নয় যে আমরা রাস্তায় থাকছি না, আমরা চেষ্টা করছি না। আমি আপনাকে একটা অন্য কথা বলবো, খানিকটা আগের প্রশ্নটার সাথে রিলেটেড। এই যে বামপন্থীরা বুড়ো হয়ে গেছে, ওদের সাথে আর তরুণ রক্ত নেই, ওরা আর পারছে না, এটা আসলে বামপন্থী নেতাদের বয়সের দোষ যতটা, তার থেকে বেশি এইটা আমার ধারণা এটা একটা কনস্ট্রাক্ট তৈরি করা হয়েছিল যে বামপন্থীরা হচ্ছে স্টোরি অফ দি ইয়েস্টার ইয়ার। ওদের মতাদর্শ শেষ, ওদের সোভিয়েত পড়ে গেছে, ওদের জ্যোতিবাবু চলে গেছেন, এখন আর ওদের কথা ভেবো না। না হলে বাস্তব তো প্রত্যেক দিন আমরা যে পরিমাণ এত অডসের মধ্যে দাঁড়িয়েও লড়াই করছি, আমি জানি না আপনি কিভাবে নেবেন, আপনি পরে কেটেও দিতে পারেন। না না, আমরা পুরো কাটবো না, আনকাট থাকবে। থ্যাংক ইউ। সত্যিই তো কতগুলো টিভি চ্যানেল তারা ইলেকটোরাল বন্ডে টাকা নিয়েছে এবং দিয়েছে, লিস্ট বেরোচ্ছে তো কতগুলো চ্যানেলের কোম্পানি মালিক। হাউ ক্যান আই সে যে মিডিয়া ইজ কমপ্লিটলি ইম্পার্শিয়াল? ফলত এই যা বিপুল অডসের মুখে টাকা, গুন্ডা, মিডিয়া, সরকার, প্রশাসন, এই সমস্তটাকে নিয়ে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়তে হচ্ছে, ডেভিড ভার্সেস গলিয়াথের লড়াই লড়তে হচ্ছে। সেখানে দাঁড়িয়ে আজকে ফল না পেলে আমি আজকে হতাশ হওয়ার পক্ষপাতী নই, আমি কালকে ফল পাবো নিশ্চিত, আমি এ বিষয়ে কনফিডেন্ট। দিনের শেষে বিপ্লবী মনে হয় নিজেকে? 100 বার। সমাজ পাল্টাতে এসেছি, না হলে সমাজবাদী পার্টি করতাম, না হলে আপ করতাম, না হলে লালু প্রসাদ যাদবের দল করতাম। তৃণমূলটা হয়তো করতে পারতাম না, সব মিলিয়ে প্রাণে ধরে যা দেখছি চারপাশে, আরও ফ্ল্যাটের তলায়, খাটের তলায় ইত্যাদি। কিন্তু দুনিয়া পাল্টাতে এসেছি, সেই স্বপ্ন নিয়ে এসেছি বলে কমিউনিস্ট পার্টি করছি।